বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং বিভূতিভূষণ স্মৃতিঘাট পিছনে ফেলে আমরা চলেছি বিভূতিভূষণ অভয়ারণ্যের দিকে। গঙ্গানন্দপুর আনন্দপুর থেকে আমরা গ্রামের রাস্তা ধরলাম ঝুপুর ঘাট, তারপর বিভূতিভূষণ অভয়ারণ্য। সবুজ ক্ষেতের মধ্যে আবার পাট ক্ষেত। এটা হলো ঝুপুর ঘাট। খেয়ায় পার হচ্ছে ঝুপুর ঘাট। কানাই ঘাট শেষমেশ চলে এলাম বিভূতিভূষণ অভয়ারণ্য। আমি আর নিতাইয়ের বাইকে করে চলে এলাম বিভূতিভূষণ অভয়ারণ্য। এখন আমরা ভিতরে ঢুকবো। ধূমপান নিষেধ, স্পষ্ট লেখা আছে ধূমপান নিষেধ। সুন্দর বসার জায়গা, জঙ্গলের মধ্যে প্রবেশ নিষেধ। সুন্দর একটা অভয়ারণ্য। এখন আমরা হরিণ দেখব। 3টের সময় হরিণকে খেতে দেবে জানি। সেটা এখানে অনেক ফুলের পাপড়ি ঝরে পড়ে আছে। অসাধারণ। আমরা গেটের ফাঁকা দিয়ে ঢুকছি বিভূতিভূষণ অভয়ারণ্যের অফিস চত্বর। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তি রাখা আছে। এখানে তার সম্পর্কে কিছু লেখা আছে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে। এখানে রয়েছে ম্যাপ, ফরেস্ট এরিয়া নীল রং দিয়ে দেখানো আছে। দুটো হনুমান এসে হাজির হলো। খাবার দেয় তো ওই জন্য ওই লোভে এসছে। খাবারের লোভে এখানে অনেক পাখি রয়েছে, নানা রকমের পাখি বা রং বেরঙের পাখি। এই খাবারের ব্যাগ ওদের টার্গেট। কাকাতুয়া পাখি। বিরক্ত করছে তো হনুমানে তো সুবিধার না। এই তো ময়ূরও আছে, সুন্দর। বাহ, ঘন জঙ্গল। বিভূতিভূষণ অভয়ারণ্যের এই যে এই নেটের মধ্যে ওই যে হরিণ আমরা দেখতে পাচ্ছি। অনেক হরিণ ওখানে রয়েছে, আমরা যাবো ওখানে হরিণ দেখতে। ডিয়ার পার্কের কাছে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি বেশ কিছু হরিণ এখানে রয়েছে। প্রচুর হরিণ শুয়ে আছে। এই যে হরিণ, এখানে ক্যামেরায় সব দেখা যাচ্ছে না। হরিণটা দেখতে খুব সুন্দর তো। হরিণগুলো সব এখানে অনেক হরিণ রয়েছে। হরিণগুলো দেখতে ভালো না? এখানে দেখছি একটা হরিণ। চলেছি বিভূতিভূষণ অভয়ারণ্যের ইটের রাস্তা ধরে। বড় বড় গাছ রয়েছে, এটা তো অর্জুন গাছ। একটা হরিণ গাছের মধ্যে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি ওই চলে যাচ্ছে। অভয়ারণ্যের আরও ভিতরে চলে এলাম। এখানে দেখলাম জল জমে আছে। এত সুন্দর মূল্যবান সব গাছপালা রয়েছে এখানে, বিভিন্ন
প্রজাতির গাছ, অনেকটা বোটানিক্যাল গার্ডেনের মতো। এখানে যদি শুধু অভয়ারণ্য নয়, অনেকটা বোটানিক্যাল গার্ডেনের মতো করেও যদি জায়গাটাকে সেইভাবে তৈরি করা হতো বা দেখাশোনা করা হতো, তাহলে এটা আর একটা বোটানিক্যাল গার্ডেন হয়ে উঠতো। তার কারণ একটা বিশাল এলাকা জুড়ে এই অভয়ারণ্যটা, এবং এর আরও পরিচর্যা দরকার, আরও যত্ন দরকার। এখানে যদি গাছগাছালির বিভিন্ন কলমের চারা বিক্রি করা যায় বা অন্য আরও নানা রকম একটা নার্সারি টাইপের কিছু করা যায়, আর এতে করে কী হবে, এখানকার আকর্ষণ বাড়বে এবং মানুষ এখানে আসবে এবং সরকারের তরফ থেকেও কিছু লাভ হবে। এদিকে আর যাব না, তার কারণ জায়গাটা অনেকটা স্যাঁতস্যাঁতে, অনেকটা গভীরে চলে গেছে, তাই ও পথে আর যাব না। এদিকে দেখছিলাম আসার পথে 4 জনে মদ খাচ্ছিল, এবং মহিলাদের পক্ষে বিষয়টা কিন্তু যথেষ্ট বিপজ্জনক। এই বিষয়টা প্রশাসনের দেখা উচিত। ঠিক ওখানে বসে কয়েকজন মদ খাচ্ছে ওই জায়গাটা আড়ালে। এখানে গাছগাছালিগুলো পাতাগুলো অন্যরকম, যেমন কেমন ফার্নের মতো পাতাগুলো, কী গাছ কে জানে, তো দেখতে অন্যরকম লাগছে, আর জলে ডুবে আছে। যাব না বলেও চলে এলাম। জঙ্গলের আকর্ষণ আমাদের আরো ভিতরে টেনে নিয়ে এলো। গভীর অরণ্য, এটা মনে হয় পাতা নয়, এগুলো মনে হয় ফার্ন, এর উপরই পরগাছার মতো হয়েছে। অর্জুন গাছ। প্রায় 1 কিলোমিটার জঙ্গলের পথ পাড়ি দিয়ে আমরা নদীর কিনারে, মানে ইছামতি নদীর কিনারে এসে হাজির হলাম। এখানে যাব নীলকুঠি। ওই দেখো কি ভুল হয়ে গেছে। অভয়ারণ্য থেকে এই ইছামতি নদী পার হয়ে আমরা যাচ্ছি লালকুঠি দেখতে। লালকুঠি, নীলকুঠি, হ্যাঁ নীলকুঠি দেখতে, নীলকুঠি, নীলকর সাহেবের কুঠি। ভীষণ অভয়ারণ্য থেকে ইছামতিতে পার হয়ে আমরা এপারে চলে এলাম নীলকুঠি। আসো নীলকুঠির মধ্যে প্রবেশ করি। এ হচ্ছে সেই নীলকুঠি, নীলকর সাহেবদের কুঠি। এখানে এক সময় নীলকর সাহেবরা বাস করতো ইংরেজ আমলে। তারা এখানকার চাষিদের দিয়ে জোর করে নীল চাষ করিয়ে তাদের অত্যাচার করতো, যার বর্ণনা আমরা পাই। একটু দূরে, এখান থেকে একটু দূরে চৌবেড়িয়ার দীনবন্ধু মিত্রের বাড়ি। দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নাটকে সে নীলকর সাহেবদের অত্যাচার তুলে ধরেছেন। ভগ্নাবশেষ, নীলকুঠির ভগ্নাবশেষ আমরা দেখতে পাচ্ছি, এখন পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। ভিতরটা কোনো সংরক্ষণের ব্যাপার নেই, এই যে এর গাঁথনি, ভিতরটা একেবারে, এই যে ভিতরটা উঁচু ছাদ। বাইরের দিকটা, এদিকে দুদিকে সিঁড়ি ছিল। এদিকে দেখতে পাচ্ছি সিঁড়িটা। নিতাই, এসো তো উপরে ওঠা যাক। এটা খিলান, সিঁড়ির উপরে খিলান। সিঁড়িটা এখানে আর ওঠা যাবে না, ভেঙে গেছে, সামান্য একটু রয়েছে। এটা তো যে কোনো মুহূর্তে মাথার উপর ভেঙে পড়তে পারে, এমন অবস্থা, এমন কন্ডিশন ঝুলে আছে।
সেই পুরোনো দিনের ভাঙা বাড়ি। টাক বাক্স ঝোলানো আছে। এটাকে বলা হয় মঙ্গলগঞ্জ নীলকুঠি, আর এর পাশে এখন গড়ে উঠেছে মঙ্গলগঞ্জ এফপি স্কুল। নীলকুঠি দেখে নদী পার হয়ে আবার আমরা ফিরে এলাম অভয়ারণ্যে। একদম অভয়ারণ্যে ঢুকেই এই লাল রঙের পতঙ্গটা চোখে পড়ল। বড় বড় দুটো হরিণ ওখানে দেখতে পেয়েছি। এই যে হরিণ, তো এখানে কয়েকটি হরিণ দেখতে পেলাম। বেশ বড় দুটো হরিণ, বড় বড় হরিণ। হ্যাঁ, বাহ, এই হরিণ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই একটা হরিণ, এইটা বড় মাথায় শিংওয়ালা, আর এইদিকে আর একটা হরিণ। এটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, ওদিকে আরেকটা হরিণ আসছে, বাচ্চা হরিণ। হরিণের গামটুকুর খেতে আসছে। এবার ভালো দেখা যাচ্ছে এগুলো। এটার বড় বড় শিং আছে এই হরিণটার। ভয় পাচ্ছে আমাদের দেখে, তাকিয়েছে। এই হরিণটার বড় শিং আছে এখানে। এই বাহ, এই হরিণটার বড় শিং আছে। এই যে এটা নড়ে চড়ে উঠলো। হ্যাঁ, আর ওদিকে আরেকটা নতুন হরিণ দেখি সামনে। বিভূতিভূষণ অভয়ারণ্য। আয় সুন্দর পাখি, উড়ে গেল অনেকগুলো পাখি। যথেষ্ট জঙ্গলাকীর্ণ পথ ধরে আমরা হাঁটছি এই বেড়ার পাশ দিয়ে। বেড়ার মধ্যে বেশ কিছু হরিণ আমরা দেখলাম। নানা রকমের পাখি দেখা যাচ্ছে গাছে, মাঝে মাঝে উড়ে পালাচ্ছে। এই বেড়ার এ পাশটা, এই নদীর পাশটা খানিকটা অংশ জলে ডুবে আছে, তার উপর আবার শ্যাওলা। সেই জল আমরা পায়ে, এই যে পায়ে হেঁটে পার হচ্ছে নিরুপায় হয়ে। এটা হলো নদী, ইছামতি নদী। গোধূলির আলোয় অনিন্দ সুন্দর লাগছে। এই গাছগুলো অর্জুন গাছ। দুজনে জঙ্গলের মধ্য দিয়ে জল ভেঙে একেবারে সেই যেন বিয়ার গ্রিলসের মতো আমরা যেন অভিযান করে বেরিয়ে এলাম। এই যে জল, বিভূতিভূষণ অভয়ারণ্যের পাশে ইছামতি। ইছামতির পাড় দিয়ে এবং এই অরণ্যের পাশ দিয়ে এই গাছগুলো সম্ভবত বাদাম গাছ বলছে বন্ধু। এখানে মৌমাছির চাক না ভীমরুলের চাক কিছু একটা হবে। ভয়ঙ্কর ব্যাপার, ভীমরুল মনে হচ্ছে। আসো, অরণ্যের পথে। এই গাছটা অনেক বড় গাছ, অনেক বড় গাছ। জঙ্গল ঘুরে আবার পৌঁছে গেলাম সামনে। একটা ছোট পার্ক মতো এখানে করা আছে। আলো এখানে দেখতে পাচ্ছি কিছু পাখি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে কিছু কাকাতুয়া আছে। একটা হলুদ পাখি, সুন্দর টিয়া পাখি। মশা মশা, ডেঙ্গু মশার না তো আবার। ঠিক আছে, কাঠবিড়ালি, ময়ূর। জঙ্গল দেখে শেষমেশ আমরা ফেরার পথে